আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প পরিবর্তন। গল্পটি তাহলে শুরু করি। ওমা ছোড়দি, দাঁড়াও, এখনই দরজা খুলে দিচ্ছি। এই বলে প্রায় দৌড়ে দোতলা থেকে নেমে আসে রিনি। রিনি ঘোষবাড়ির নববধূ, মাত্র 6 মাস বিয়ে হয়েছে। শাশুড়িমার সঙ্গে ঠিকঠাক বনিবনা না হলেও দুই ননদের সঙ্গে বেশ ভাব হয়ে যায় রিনির। বড় ননদ কলকাতার বাইরে থাকলেও ছোট ননদ কাছে থাকে, তাই মাঝে মধ্যে বাপের বাড়িতে চলে আসে। কাছে বাড়ি হওয়ায় কিছুক্ষণ থেকে গল্প করে আবার চলে যায়। ভাইয়ের বিয়ের পর থেকে আরও বেশি করে আসতে থাকে নতুন বউয়ের সঙ্গে গল্প করার জন্যে। তবে যখনই আসে তখনই মিষ্টির সঙ্গে কিছু না কিছু নিজের হাতে বানানো খাবার নিয়ে আসবেই। রিনিও ননদটিকে খুব ভালোবাসে, মনের যত কথা উজাড় করে বলে শান্তি পায়। মেয়েলি গল্প রিনির স্বামী কোনোদিন শুনতে চায় না, তাই মা মরা মেয়েটা ননদের সঙ্গে গল্প করে বেশ আনন্দ পায়। রিনির ননদও মায়ের সঙ্গে দেখা করে সোজা রিনির কাছে দোতলায় উঠে যায়। অনেকক্ষণ গল্প করে, তারপর নিচে মায়ের কাছে গিয়ে গল্প করে। রিনি কোনোদিন শাশুড়িমা ও ননদের কথার মধ্যে থাকে না। সে নিজের ঘরে থাকে, তবে ননদ চলে যাবার সময় নিচে নেমে এসে দরজা দেয়। ছোটবেলায় মাকে হারায় রিনি। বাবার সঙ্গে কোয়ার্টারে থেকে বড় হয়েছে। বাবা নিজের কাছে এত ব্যস্ত থাকতেন যে রিনিকে মোটেই সময় দিতে পারতেন না। তাই রিনির শৈশব কৈশোর বড় একাকিত্বে কেটেছে। স্কুলের বন্ধুদের কাছে যখন যৌথ পরিবারের গল্প শুনত, তখন মনে বন্ধুদের ওপর খুব হিংসে হতো। মনে মনে রিনি ভাবত, ওরা কত লাকি, মা বাবা ভাই বোন ঠাকুমা দাদুদের সঙ্গে কি সুন্দর সময় কাটায়, আর আমি। দুই দিদির এক ভাইয়ের সঙ্গে বিয়ের কথা হলো। তখন থেকেই সে মনে মনে তাদের আপন করে নিয়েছিল। বিয়ের কিছুদিনের মধ্যেই শাশুড়িমার ব্যবহার রিনির মোটেই পছন্দ হতো না। খুব মুখ, আঁতে ঘা দিয়ে কথা বলতে খুব জানেন। রিনিকে তার মোটেই পছন্দ ছিল না। বিয়ের 1 সপ্তাহ পরে হঠাৎ রিনির কানে যায় শাশুড়িমার বাক্যবাণ। মেয়েদেরকে বলছেন, বলেছিলাম মা মরা মেয়ের সঙ্গে জয়ের বিয়ে দিস না, তোরা শুনলি না। ওই মেয়ে সংসারের কোনো কাজ জানে না, শুধু বাপের টাকা দেখে বিয়ে দিয়ে আমার সংসারটাকে। চুপ করো, নতুন বউ শুনতে পাবে। বড় ননদ আপ্রাণ চেষ্টা করে মাকে চুপ করাতো, কিন্তু তিনি চুপ করে থাকার মানুষ নন। তাই সেই দিন থেকে রিনি তার শাশুড়িমাকে আর পছন্দ করতে পারেনি। মনে মনে ভাবে, বিয়ের আগে যাকে নিজের মার আসনে বসিয়েছিল তিনি এই রকমভাবে রিনিকে বলছেন। কি গো, ঘুমোচ্ছিলে? দুপুরে এসে ঘুমটা ভাঙিয়ে দিলাম। কি করব বলো, দুপুর ছাড়া তো আসার সময় হয় না। সব সেরে সুরে তবে একটু আসি নিজের বাপের বাড়িতে। মা, আমি রিনির সঙ্গে ওর ঘরে যাচ্ছি, পরে তোমার কাছে আসছি, তুমি একটু ঘুমিয়ে নাও। শাশুড়িমার পায়ে বাতের ব্যথা, তাই ওপরে উঠতে পারেন না, নিচের ঘরে থাকেন। এসো ছোড়দি। না, ঘুমোইনি, আমি কোনোদিনই দুপুরে ঘুমোই না, আর তার উপরে এই শীতকালে, তাই বসে বসে বই পড়ছিলাম। এই নাও নলেন গুড়ের রসগোল্লা আর নলেন গুড়ের পায়েস। ভাইটা আমার পায়েস খেতে খুব ভালোবাসে। হাসি মুখে হাত থেকে জিনিসগুলোকে রেখে রিনি জিজ্ঞাসা করলো, হঠাৎ পায়েস করলে? কারুর কি আজ জন্মদিন? একটু লজ্জা মিশ্রিত হাসি হেসে জয়া, অর্থাৎ রিনির ছোট ননদ, উত্তর দেয়, হ্যাঁ, আমার জন্মদিন, তাই তো মাকে প্রণাম করতে এসেছি। ও মা, তোমার আজ জন্মদিন? তাহলে আজ ছাড়বো না তোমায়। তোমার ছেলে রাজা আর বর অমলদাকে ফোন করে ডেকে নেব এখানে। আর তোমার ভাইকে বলবো অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে আমাদের জন্য খাবার কিনে আনতে। না গো, তা হবে না। ছেলে বর ওরা আগে থেকেই কোনো রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছে। হেসে উত্তর দিল জয়া। আমাদের বাড়িতে মেয়েদের কোনো দিন জন্মদিন হতো না, কিন্তু ছেলেদের হতো। দেখো না, ভাই আমার থেকে 5 বছরের ছোট। ছোটবেলায় দেখতাম ভাইয়ের জন্মদিনে উপলক্ষে কত আয়োজন। মা ভোর থেকে উঠে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতো। প্রসাদের সঙ্গে 1 প্লেট মিষ্টি ভাইকে দেওয়া হতো। তারপর পায়েস, ভাতের সঙ্গে 5 রকমের ভাজা,
মাছের মাথা, আরও অনেক আয়োজন। আমাদের জন্মদিন উপলক্ষে হাতে 2টো মিষ্টি দিত, আর কিছু না। অবাক হয়ে রিনি বলল, মেয়ে বলে তোমাদের জন্মদিন হতো না? আমার জন্মদিনে পায়েস, মাছের মুড়ো ওইসব কিছুই হতো না। বাবা একটা খুব বড় কেক আনতো, আর রাতের বেলা রেস্টুরেন্টে অর্ডার দেওয়া হতো, ওরা বাড়িতে খাবার পৌঁছে দিয়ে যেত। বন্ধু বান্ধবীদের সঙ্গে সন্ধ্যায় মজা করে কেক কাটতাম আর খাওয়া দাওয়া করতাম। ওই দিন বাবার যত কাজই থাকুক না কেন, বাবা অফিসে বেরোতেন না। তুমি বড় লোকের মেয়ে, তোমার সঙ্গে আমাদের তুলনা কি চলে? একটু ব্যঙ্গের হাসি হেসে জয়া উত্তর দিল। এমন উত্তরেই কিছুটা অপ্রস্তুত হয়ে রিনি বলে, না না, আমি জয়া রিনির মুখটা দেখে হেসে বলল, আরে আমি তো মজা করে বললাম। তুমি। পরিবেশটা স্বাভাবিক করার জন্যে জয়া অন্য প্রসঙ্গে বিভিন্ন গল্প করতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। জয়া ততক্ষণে নিচে মার কাছে এসে অনেক সাংসারিক গল্প শুরু করার পরেই রিনি সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকে কিছু না বলেই দোকানে চলে যায় ননদের জন্য একটা গিফট আনতে। বেশ কিছুক্ষণ পরই একটা গিফটের প্যাকেট নিয়ে এবং 1 প্যাকেট মিষ্টি নিয়ে ঘরে ঢুকতে গিয়ে শাশুড়িমার কিছু কথা কানে আসে রিনির। স্বেচ্ছাচারী মেয়ে, কোথায় যায় তা বলে যাবার প্রয়োজন মনে করে না। এই জন্য বলেছিলাম, মা মরা মেয়ে কোনো সহবত জানে না, কাউকে আপন করার কোনো ক্ষমতা নেই। তোরা আমার কোনো কথা শুনলি না। রিনি ভেবেছিল ননদ হয়তো এর প্রতিবাদ করবে, কিন্তু সে উল্টে মাকে সায় দিয়ে বলে, দিদিই তো জোর করলো, আমি তো। কথাটা শেষ করার আগেই রিনিকে দেখতে পেয়ে নিজেকে একটু সামলে নিয়ে বলল, ওই তো রিনি এসে গেছে, তুমি শুধু শুধু এত চিন্তা করো। ননদের এই রকম চরিত্র দেখে রিনির মোটেই ভালো লাগে না। মুখে একটা কৃত্রিম হাসি নিয়ে এগিয়ে এসে ছোট ননদের জন্য আনা গিফট ও মিষ্টির প্যাকেটটা দিয়ে বলল, তোমরা গল্প করো, আমি ওপরে নিজের ঘরে যাচ্ছি। আমাদের বাড়িতে মেয়েদের জন্মদিন করতে নেই, তা তুমি জানো না? শাশুড়িমা খুব বিরক্ত হয়ে কথাটা বললেন। দিদি এখন সেনবাড়ির বউ, এটাই দিদির পরিচয়। দেখলি কেমন মুখে মুখে তর্ক করে, এই জন্যে ওর সঙ্গে আমার। এখন বাড়ি যাব, তোমাদের কথায় না থাকাই ভালো। এই বলে একটু ব্যস্ত হয়ে রিনির দেওয়া জিনিসগুলো নিয়ে বাড়ির দিকে পা বাড়ালো জয়া। এই ঘটনার পর বেশ কিছু মাস সে আর বাপের বাড়িতে আসেনি, ফোনেই কথাবার্তা চলত। এদিকে রিনির সঙ্গে শাশুড়িমার সম্পর্কটা আরও খারাপ হয়ে গেছে। বলতে গেলে দুজন দুজনকে আর সহ্য করতে পারছে না। রিনির কোনো কাজই তার পছন্দ নয়, তাই পাড়া প্রতিবেশীদের কাছে, কাজের লোকের কাছে শুধু শুধু নিন্দে করে বেড়ান। নিন্দে শুনতে শুনতে রিনিরও ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সেও জয়ের কাছে শাশুড়িমার নামে অনেক অভিযোগ করতে থাকে। বাড়ির পরিবেশটায় রিনির কেমন যেন দম বন্ধ হয়ে আসছে। সকলকে নিয়ে একটা সুখের সংসার সে চেয়েছিল, কিন্তু হায়, তার স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। শ্বশুরবাড়িতে মানিয়ে চলতে না পারার অপরাধটা যেন সম্পূর্ণ তার, এমনই ইঙ্গিত দেয় পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন। রিনি মনে মনে ভাবে, কি বিচিত্র আমাদের সমাজ, যেখানে একটা মেয়ে যে তার সব কিছু ফেলে যখন সম্পূর্ণ একটা নতুন পরিবেশে এসে একটা নতুন পরিবারকে আপন করতে চায়, তখন সেই পরিবারের লোকজন মেয়েটার দোষ ত্রুটি এগুলো নিয়ে আলোচনা ও সমালোচনা করতে থাকে। নতুন বউকে সবার মনের মতো কাজ করতে হবে, আর যারা এতদিন ধরে এই বাড়িতে থেকে অভ্যস্ত, তারা নতুন মেয়েটার সঙ্গে মানিয়ে নিতে পারবেন না। এই সব 7-5 ভাবছে, হঠাৎ রিনির বাবার ফোন। আজও রিনি তার বাবাকে জানায়নি যে শ্বশুরবাড়িতে কীভাবে আছে, বরং উল্টোটাই বলে যে সে খুব ভালো আছে। বাবার কাছে গিয়ে সে কিছুদিন কাটিয়ে বেশ শান্তি পেল। হঠাৎ জয়ের ফোন, রিনি কাল বর্দি আসবে, তাই। রিনিও আবার সাংসারিক কর্তব্য পালন করতে শ্বশুরবাড়িতে ফিরে এলো। রিনির বিয়ের পর এই প্রথম বড় ননদকে কাছে পেয়ে খুব নিশ্চিন্ত হলো। মনে মনে ভাবে, এবার শাশুড়িমা একটু জব্দ হবেন। বড় ননদ রাশভারী শান্ত প্রকৃতির, রিনিকে তিনি বেশ ভালোবাসেন। বড় ননদের একটি ছেলে ও একটি মেয়ে।
বড় ননদ আসার পর থেকে রিনি লক্ষ্য করে যে শাশুড়ি মা যখনই রিনির সমালোচনা করতে যান তখনই বড় ননদ রিনির হয়ে কথা বলেন। তুমি কথায় কথায় ওরা তো দোষ ধরো কেন? ছোট একটা মেয়ে, সংসারের কাজকর্ম ও কত আর করবে একা একা। তুমি ওর দোষ না ধরে ওর সঙ্গে একটু কাজ করতে তো পারো। রিনির দিকে চেয়ে বড় ননদ অর্থাৎ সুজাতা বলল, মাকে বসিয়ে রাখবে না, বয়স্ক মানুষদেরও সংসারে অনেক কাজ আছে, সেই সব কাজ করাবে। সুজাতা থাকবে মাত্র 15টা দিন, তার মধ্যে ওদের নিয়ে রিনি কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, প্রচুর আনন্দ করছে আর মনে মনে ভাবছে এতদিনে সে যেরকম শ্বশুরবাড়ি চেয়েছিল তাই সে পেয়েছে। দেখতে দেখতে সুজাতারা চলে যাবার দিন এগিয়ে এলো। আর মোটে 2 দিন থাকবে। রিনির মন খুব খারাপ। আজ আবার জয়াও এসে থাকবে, বনে বনে অনেক গল্প করবে। তাই রাতে সকলের খাওয়া দাওয়ার পর যখন রিনি নিজের ঘরে শুতে যায় তখন হঠাৎ তার চোখে পড়ে সুজাতার ফোনটা রিনির ঘরেতে আছে। এ বাবা, দিদি ফোনটাকে নিচে কত খুঁজে চলেছে, এখনই দিদিকে ফোনটা দিয়ে আসি। জয় বাধা দিয়ে বলল, এখন অনেক রাত হয়ে গিয়েছে, ওরা হয়তো ঘুমিয়ে পড়েছে, সকালে দিলে হতো না? না না, ঘুমোয়নি, সর্দির সঙ্গে গল্প করছে, আলো তো জ্বলছে। যদি জামাইবাবু দিদিকে ফোন করেন তাহলে আমি এখনই দিয়েই চলে আসব। তোমার অধিকার তুমি একদম ছাড়বে না। বাড়ি তোমার, সবে নতুন বউ এসেই কর্তৃত্ব করবে। যত ছাড়বে ততই বেড়ে যাবে। বাড়ির বউকে একদম দমিয়ে রাখতে হয়। তুমি একদম ঠিক কাজ করো। ছোট ননদ মাকে একের পর এক উপদেশ দিয়ে যায়। ছোট বোনের তালে তাল মিলিয়ে বড় ননদ বলে উঠলেন, জয় তো একটা ভেড়া, বউ যা বলবে তাতেই। জয়া ব্যঙ্গ করে বলল, ঠিক বলেছিস দিদি। সুজাতা বলল, দেখো মা, আমরা ননদ, ভাইয়ের সংসারে নাক গলালে ওরা আমাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখবে না, তাই রিনিকে আমাকে একটু খোসামত করে চলতে হয়, নয়তো আমাদের বাপের বাড়িটা বজায় থাকবে না। সব কথা রিনি চুপ করে শুনে আস্তে আস্তে ফোনটা নিয়ে আবার নিজের ঘরে চলে যায়। কি হলো এত দেরি? ফোনটাও তো দিয়ে এলে না। রিনি শুধু বলল, ওরা ঘুমিয়ে পড়েছে তাই। আর একটাও কথা না বলে রিনি শুয়ে পড়ে। সংসার পলিটিক্সটা যে কি তা রিনি বুঝতে পেরেছে। কাল্পনিক সংসার থেকে একেবারে বাস্তবের মাটিতে পা রেখেছে সে। মনে মনে ভাবলেও ননদদের কৃত্রিম ভালোবাসার থেকে শাশুড়িমার সততা অনেক ভালো। উনি অভিনয় করতে জানেন না, তাই ওনাকে সহজেই বোঝা যায়। কিন্তু এরা? পরের দিন সকালে বড় ননদ চলে যাবার সময় তাকে ফোনটা দিয়ে দেয় রিনি। আর কোনো ভুল করেনি সে। মুখোশের আড়ালে মুখগুলোকে চিনে ফেলে নতুন করে তৈরি করছে নিজেকে। রিনিও অভিনয় করতে শিখে গেছে। একটা সংসার সে চেয়েছিল, যেখানে সকলকে নিয়ে সহজ সরলভাবে আনন্দ করে থাকবে। কিন্তু হায়, সেই সংসারটাই রিনির চরিত্রটাই বদলে দিল। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে সঞ্চারী ভট্টাচার্য, পাঠে জয়তী। ধন্যবাদ।